আসসালামু আলাইকুম লিসেনার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। তো কথা না বেরিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ঘটনা। সেদিনের ঘটনাটা লিখতে বসেও হাত কাঁপছে। আমি জানি না এটা কিভাবে বোঝাবো, কিন্তু যেটা দেখেছিলাম সেটা শুধু ভয় না, একটা অদ্ভুত ব্যাখ্যার বাইরেও থাকা কিছু। রোজার ঈদের সময় দাদুর বাসায় গিয়েছিলাম। একই তলায় দুইটা ফ্ল্যাট। একটাতে দাদু আর দাদি থাকতো, আরেকটাতে চাচ্চুরা থাকতে। তো ঈদের আনন্দ, আত্মীয় স্বজন, হাসি খুশি সব মিলে জায়গাটা ছিল খুবই প্রাণবন্ত। কিন্তু সেই আনন্দের আড়ালে যে এমন কিছু লুকিয়ে ছিল, সেটা আমরা কেউ বুঝিনি। ওখানে গিয়ে আমার চাচাতো বোন আর আরও দুইজনের সাথে পরিচিত হয়। তো আমরা চারজন খুব দ্রুতই কাছাকাছি হয়ে যাই। দিনভর গল্প, হাসাহাসি আর রাতের একসাথে ঘুমানো, সব কিছু খুব স্বাভাবিকই ছিল। ঈদের পরের রাত আমরা চারজন একসাথে শুয়ে গল্প করছিলাম। ঘরের লাইট জ্বলছিল, কিন্তু তবুও কেন জানি আলোটা কেমন একটু কম লাগছিল। বাইরে অদ্ভুত নীরবতা, দূরে কুকুরের ডাক মাঝে মাঝে শোনা যাচ্ছিল। তো জানালার পাশে পর্দাটা হালকা নড়ছিল, অথচ বাতাস তেমন ছিল না। তো গল্প করতে করতে আমরা জিন নিয়ে কথা বলা শুরু করি। তো সামিয়া বারবার বলে যে এইসব কথা বলিস না, আমার ভালো লাগছে না। কিন্তু আমরা তখনও হাসতে হাসতে ওকে ভয় দেখাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম সামিয়া চুপ হয়ে গেল। ওর নাম ধরে ডাকলাম, কোনো উত্তর নেই। ও ধীরে ধীরে মাথা তুলে আমাদের দিকে তাকালো। সেই দৃষ্টিটা আজও ভুলতে পারি না। ওর চোখে কোনো চেনা অনুভূতি ছিল না, একদম ফাঁকা, যেন অন্য কেউ ভেতরে থেকে তাকিয়ে আছে। এরপর ওর ঠোঁট কাঁপতে শুরু করলো, শরীরটা কেমন যেন শক্ত হয়ে গেল, আর এক মুহূর্তের মধ্যে ওর চোখ উল্টে গেল। ঠিক তখনই ঘরের লাইটটা কয়েক সেকেন্ডের জন্য টিম টিম করে নিভে আবার জ্বলে উঠল। আমাদের বুকের ভেতরটা যেন থেমে গিয়েছিল। এরপর ও কথা বলা শুরু করলো, কিন্তু সেটা স্বামীর কণ্ঠ ছিল না। তো গভীর, ভারী আর ঠান্ডা একটা গলা, ওকে ডাক, ওকে বাইরে আন। আমরা কেউ নড়তেও পারছিলাম না। বড় আপু দৌড়ে গিয়ে কাকিকে ডাকলো। কিছুক্ষণের মধ্যেই ঘর ভরে গেল মানুষের ভিড়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এত মানুষ থাকার পরও ঘরের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গিয়েছিল। স্বামী শুধু বড় আপুর দিকেই তাকাচ্ছিল। হঠাৎ সে এমনভাবে হাসলো, যেটা কোনো মানুষের হাসি না। তারপর বলল, ওকে দে, ও আমার জন্য। ও বাইরে আসলেই আমি চলে যাব। এই কথাটা শোনার পর ঘরের সবাই যেন জমে গেল। আমাকে আর আমার চাচাতো বোনকে দ্রুত দাদুর ফ্ল্যাটে পাঠিয়ে দেওয়া হলো। দরজা বন্ধ করে বসে থাকলেও মনে হচ্ছিল পাশের ফ্ল্যাট থেকে কেউ আমাদের নাম ধরে ডাকছে। তো কখনো ফিসফিস করে, কখনো একটু জোরে। রাত বাড়তে লাগলো, 12টা, 1টা, 2টা, প্রতিটা মিনিট যেন ঘন্টার মতো লাগছিল। হঠাৎ 3টার দিকে সব চুপ হয়ে যায়। পরের দিন সামিয়াকে দেখে স্বাভাবিকই লাগছিল। সে চুপচাপ ছিল, কিন্তু ভয়ঙ্কর কিছু চোখে পড়েনি। আমরা সবাই ভেবেছিলাম সব শেষ, কিন্তু আসলে সেদিনই শুরু হয়েছিল। রাত নামতেই আবার একটা ঘটনা। এইবার সে আরও স্পষ্টভাবে বড় আপুর নাম ধরে ডাকতে লাগলো। এরপর তাকে হুজুরের কাছে নেওয়া হয়। হুজুর জিজ্ঞেস করলেন, কেন এসেছো? সামিয়ার মুখ দিয়ে উত্তর এলো, আমাকে পাঠানো হয়েছে। আমি একা না, ঘরের সবাই নিঃশব্দ। তারপর সে ধীরে ধীরে বলল, ওকে চাই, না পেলে এক এক করে সবাইকে নেব। এই কথাটা শোনার পর মনে হচ্ছিল বুকের ভেতর কেউ বরফ ঢেলে দিয়েছেন। তো হুজুর আবার জিজ্ঞেস করলেন, ঘাটে যে বৃদ্ধা মারা গেছে? স্বামীর ঠোঁটে একটা বিকৃতি হাসি ফুটে উঠল। আমি না, ওরা করেছে। ওকে না পেয়ে ঠিক তখন ঘরের কোণে রাখা একটা গ্লাস নিজে নিজে মেঝেতে পড়ে ভেঙে গেছে। কেউ শোয়ায়নি। এরপর অনেক কষ্টে সেটাকে সাময়িকভাবে সরানো হয়, কিন্তু কয়েকদিন পর আবার ফিরে আসে। একদিন গাড়িতে করে হুজুরের কাছে নেওয়ার সময় হঠাৎ স্বামী চিৎকার করে উঠল, গাড়ি থামাও, ওকে নামাও, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। ওকে নামাও, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। ড্রাইভার ভয় পেয়ে গেলেও গাড়ি থামায়নি। শেষ পর্যন্ত হুজুরের কাছে পৌঁছানোর পর সামিয়া হঠাৎ চুপ হয়ে গেল। তারপর ধীরে ধীরে মাথা তুলে বড় আপুর দিকে তাকালো। ওর চোখ তখন
রক্তের সাইজ স্থির অস্বাভাবিক। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর ওর ঠোঁটে একটা ধীর ঠান্ডা হাসি ফুটে উঠল, এমন হাসি যেটা কোনো মানুষের না। ঠিক সেই মুহূর্তে ও নিস্তেজ হয়ে পড়ে। তারপর যার খুব তাবিজ সব করা হয়। এখন তারা ভালো আছে। সবাই বলে সব শেষ, কিন্তু আমি জানি কিছু জিনিস এত সহজে শেষ হয় না। কারণ যেদিন আমরা সেই বাসা থেকে বের হচ্ছিলাম, আমি পরিষ্কার দেখছিলাম সামিয়া একবার পেছনে তাকালো। ওর চোখে তখনও সেই একই দৃষ্টি, আর ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠেছিল সেই মুচকি হাসি। কিছু উপস্থিতি চলে যায় না, কিছু সময়ের অপেক্ষায় থাকে। প্রিয় লিসেনার, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমি আজও নিশ্চিত না সেদিন রাতে আসলে কি হয়েছিল। যেটা আমি দেখেছি সেটা কি সত্যি ছিল, নাকি আমার ভেতরের ভয় আমাকে দেখিয়েছিল, আমি জানি না। কিন্তু একটা জিনিস নিশ্চিতভাবে জানি, রাতের পর থেকে আমি আর আগের মতো নেই। একটা অন্ধকার জায়গা, একটা অদ্ভুত শব্দ, আর বাবার কণ্ঠে ডাকা সেই ডাক আজও মনে পড়লে শরীর কেঁপে ওঠে। মানুষ বলে এসব কল্পনা, কিন্তু কল্পনা যদি এত বাস্তব হয় তাহলে সেটাকে কি বলা যায়? সেদিনের কথা লিখতে বসলে এখনও আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে দগদগ করে ওঠে। অনেক বছর পেরিয়ে গেছে, তবুও রাত গভীর হলে কখনো কখনো মনে হয় আমি আবার সেই বাড়িটাতেই ফিরে গেছি। তো প্রিয় লিসেনার, আমি প্রিয়া। আমার বয়স তখন খুব বেশি না, ক্লাস 6-এ পড়ি। ছোটোবেলাতেই আমার মা বাবার বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে আমি বাবার সাথেই থাকি। বাবা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, প্রায় রাত করে বাড়িতে ফিরতেন। আমার সুবিধার জন্যই তিনি স্কুলের কাছাকাছি একটা বাসা ভাড়া নিয়েছিলেন। বাসাটা ছিল একেবারে নির্জন জায়গায়। বাড়ির পেছনে বিশাল একটা বিল, যতদূর চোখ যায় শুধু পানি আর ঘাস। আশেপাশে তেমন কোনো বসতি ছিল না, শুধু পাশের ঘরে এক দম্পতি থাকতেন। দিনের বেলা জায়গাটা শান্ত মনে হলেও রাত নামলে পুরো পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যেত। বাতাসে একটা অদ্ভুত ভারী ভাব থাকতো, যেন চারপাশে কিছু অদেখা জিনিস ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি ছোট থেকেই খুব একটা ভীতু ছিলাম না, তাই প্রথম দিকে এসব বিষয়কে গুরুত্ব দেইনি। কিন্তু প্রায় প্রতিদিন রাত হলেই বাড়ির পিছনের ঝোপঝাড়ে একটা অদ্ভুত শব্দ শোনা যেত। ঘুনঘুন শব্দ, যেন ধাতব কিছু হালকা করে বাজছে। প্রথমে ভেবেছিলাম হয়তো পাশের বাসার আঙ্কেল সাইকেল নিয়ে আসেন, সেই শব্দই হবে, তাই বিষয়টা এড়িয়ে যেতাম। সেদিন রাতটাও অন্য দিনের মতোই শুরু হয়েছিল। বাবা সেদিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলেন, কিন্তু খুব অস্থির লাগছিল তাকে। বললেন তার এক বন্ধু দুর্ঘটনায় পড়েছে, হাসপাতালে দেখতে যাবে। আমাকে সাথে যেতে বলেছিল, কিন্তু আমি নিজেই জেদ করে থেকে যাই। তখনও বুঝিনি সেই সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। বাবা চলে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করে কারেন্ট চলে গেল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। গরমে ঘুম আসছিল না, তাই আমি বিছানায় বসে ফোন নিয়ে সময় কাটাচ্ছিলাম। পাশের ঘর থেকে আন্টি আঙ্কেলের কথা বলার শব্দ ভেসে আসছিল। সেটুকু ভরসাতেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আবার সেই শব্দটা শুনতে পেলাম, ঝুনঝুন করে উঠে। কিন্তু এবার শব্দটা আগের চেয়ে আলাদা, যেন কোনো কিছু ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি একটু থেমে শুনতে লাগলাম। আশ্চর্যের বিষয়, বাইরে বাতাসের শব্দ পাচ্ছিলাম, কিন্তু কোনো গাছের পাতা নড়ছিল না। সব কিছু যেন স্বাভাবিকভাবে স্থির। আমার কৌতূহল বাড়তে লাগলো। ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। চারপাশ একেবারে অন্ধকার। বিলের দিকে তাকিয়ে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর দূরে একটা ক্ষীণ আলো দেখতে পেলাম। প্রথমে মনে হলো হয়তো কারো টর্চ লাইট, কিন্তু আলোটা স্থির ছিল না, ধীরে ধীরে এগিয়ে আসছিল। আমার বুকের ভেতরটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। বুঝতে পারছিলাম না কেন এমন লাগছে। আমি দ্রুত বিছানায় ফিরে এসে বসে পড়লাম। মনে হচ্ছিল চারপাশে কেউ নেই, পুরো পৃথিবীতে শুধু আমি একা। নিস্তব্ধতা এতটাই ঘন হয়ে গিয়েছিল যে
নিজের নিঃশ্বাসের শব্দও কানে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ করে আমার মাথার ঠিক উপর দিয়ে দৌড়ে যাওয়ার শব্দ হলো। টিনের ছাদের উপর দিয়ে কেউ দ্রুত ছুটে গেল। আমি পুরো শরীর জমে গেল। চোখ বড় বড় করে বসে রইলাম, কিন্তু নড়ার শক্তি ছিল না। নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম হয়তো কোনো বিড়াল বা কুকুর, কিন্তু সেই শব্দটা মানুষের দৌড়ানোর মতোই ভারী ছিল। কিছুক্ষণ পর আবার একই শব্দ। এবার আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। দেয়ালের সাথে এমনভাবে বাতাস এসে ধাক্কা মারছিল যেন বাইরে কেউ জোর করে ভেতরে ঢুকতে চাইছে। ঠিক তখনই আমি বাবার কণ্ঠ শুনতে পেলাম, পরিষ্কারভাবে আমার নাম ধরে ডাকছেন। সেই মুহূর্তে আমার ভেতরে এরকম সাহস ফিরে এলো। মনে হলো বাবা ফিরে এসেছে। আমি দৌড়ে বাইরে বের হয়ে গেলাম। বাইরে বেরিয়ে দেখি চারপাশ ফাঁকা, কেউ নেই। আমি থেমে গেলাম। তখন হঠাৎ করে আবার সেই একই কণ্ঠে ডাক শুনলাম, কিন্তু এবার সেটা আমার পিছন দিক থেকে আসছে। আমার মাথা ঘুরে গেল, বুঝতে পারছিলাম না কোনটা সত্যি। আমি সেই ডাকে সাড়া দিয়ে এগোতে শুরু করলাম। খালি পায়ে অন্ধকারের মধ্যে দৌড়াতে লাগলাম। কোথায় যাচ্ছি বুঝতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল বাবার কাছে পৌঁছাতে হবে। কিন্তু যতই এগোচ্ছি ততই চারপাশ অপরিচিত হয়ে উঠছিল। এক সময় আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফিরলে দেখি আমি একটা খোলা জায়গায় শুয়ে আছি। সামনে বাবা দাঁড়িয়ে আছে। খুব ভয় পেয়েছেন, বারবার জিজ্ঞেস করছেন আমি এখানে কেন। আশেপাশে তাকিয়ে দেখি ঘরবাড়ি আছে, মানুষজন আছে, অথচ একটু আগেও এখানে কিছুই ছিল না, শুধু ফাঁকা মাঠ মনে হচ্ছিল। আমি কিছু বলতে পারছিলাম না, শরীর কাঁপছিল, জ্বর এসে গেছে। পরে সব কিছু বাবাকে খুলে বললাম। পাশের বাসার আন্টি আঙ্কেলও এসে দাঁড়ালেন। আমি যখন বললাম আমি তাদেরকে ডাকছিলাম, তারা অবাক হয়ে জানালেন তারা তখন ঘুমিয়েছিলেন, কিছুই শোনেননি। এরপর আঙ্কেল একটা কথা বললেন যেটা শুনে আমার সবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি বললেন তিনি নিজেও মাঝে মাঝে ছাদের উপর দৌড়ানোর শব্দ শুনেছেন, এমনকি একদিন দেখেছেন তার ঘুমন্ত মেয়ের হাতের উপর একটা বড় সাপ সোজা হয়ে শুয়েছিল, কিন্তু সেটা কোনো নড়াচড়া করছিল না, হঠাৎ করেই চোখের সামনে মিলিয়ে যায়। এরপর আর দেরি করি না, আমরা খুব দ্রুত সেই বাড়ি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু সত্যিটা হলো সেই রাতটা আমার ভেতর থেকে কখনো চলে যায়নি। এখনও মাঝে মাঝে হঠাৎ করে একটা অদ্ভুত সুগন্ধ পাই, কোনো কারণ ছাড়াই। কিছুক্ষণ থাকে, তারপর মিলিয়ে যায়। আর সেই মুহূর্তে আমার মনে হয় আমি একা না, আমার খুব কাছেই কেউ আছে, খুব নীরবে, খুব ধৈর্য নিয়ে আমাকে দেখছে। প্রিয় লিসেনার, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমরা কেউ বুঝতে পারিনি ওই জঙ্গল থেকে ওর সাথে কি ফিরে এসেছিল। প্রথমে শুধু নীরবতা, তারপর বাঁশ কাটার শব্দ, আর ঠিক রাত 2টায় সব কিছু বদলে যায়। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের এই বোন। তিনি তার নিজের নাম ঠিকানা গোপন রাখতে বলেছেন। তো আমরা গল্পের ছদ্মনাম ব্যবহার করতেছি। তো ছদ্মনামটি হলো মুনতাহা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? শেষে আমরা বুঝেছি ও আর আগের মানুষটা ছিল না। যেদিন থেকে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, সেদিন থেকে রাত মানেই আমার কাছে এক অদৃশ্য আতঙ্কের নাম। এখনও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় কিছু একটা আবার শুরু হতে যাচ্ছে, ঠিক আগের মতোই নিঃশব্দে, অদেখাভাবে। 2022 সালের নভেম্বর মাস, ময়মনসিংহের এক নির্জন এলাকায় অবস্থিত আমাদের মাদ্রাসা। চারপাশে তখন শীতের হালকা আবহ, সন্ধ্যা নামলেই কুয়াশা ঘিরে ফেলত পুরো পরিবেশটাকে। মাদ্রাসার পশ্চিম পাশে নতুন করে একটি বড় পুকুর খনন করা হয়েছিল। সেই পুকুরের ঠিক পাশেই ছিল এক বিস্তীর্ণ জঙ্গল, অস্বাভাবিকভাবে ঘন, অদ্ভুতভাবে নিস্তব্ধ। দিনের আলোতেও ওদিকে তাকালে বুকের ভেতর অকারণে কেমন একটা অস্বস্তি কাজ করত। কেউ একা সেখানে যেত না, কেউ কখনো স্পষ্ট করে কিছু বলতো না, শুধু এড়িয়ে যেত। সেদিন মাগরিবের নামাজ শেষ করে আমরা কয়েকজন মেয়ে মিলে পুকুরটা দেখতে গিয়েছিলাম। সময়টা সন্ধ্যার পরেই, আকাশে ম্লান আলো,
চারপাশে হালকা কুয়াশা ভেজা, মাটির গন্ধে বাতাস ভারী। আমরা পুকুরের এক পাশ দিয়ে হাঁটছিলাম, কিন্তু পশ্চিম পাশে যেখানে জঙ্গল, সেদিকে কেউ এগোচ্ছিল না, যেন অদৃশ্য কোনো সীমারেখা আমাদের আটকে রেখেছিল। হঠাৎই আমাদের মধ্যে একজন মজা করে বলে উঠল, এখন যদি কেউ ওই জঙ্গলের ভিতরে ঢুকে আবার বের হয়ে আসতে পারে, তাহলে সেই হবে সবচেয়ে সাহসী। কথাটা শুনে আমরা হেসে উঠলাম। আমাদেরই এক সহপাঠী, যারা অদ্ভুত শান্ত স্বরে বলল সে যাবে। আমরা প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু মুহূর্তের মধ্যেই সে সত্যিই জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। আমরা কেউ তাকে থামানোর সুযোগও পেলাম না। প্রথমে বিষয়টা হালকাভাবে নিলেও কিছুক্ষণের মধ্যেই অস্বস্তি বাড়তে লাগলো। জঙ্গলের ভিতর থেকে কোনো শব্দ আসছিল না, পাতা নড়ার শব্দ পর্যন্ত নয়। সময়টা হয়তো 1 মিনিটও হয়নি, কিন্তু আমাদের কাছে যেটা অস্বাভাবিক দীর্ঘ মনে হচ্ছিল। হঠাৎই যারা জঙ্গলের অন্য পাশ দিয়ে বেরিয়ে এলো। আমরা ছুটে গিয়ে তাকে ঘিরে ধরলাম, কিন্তু তার মুখটা তখন অদ্ভুতভাবে ফ্যাকাশে, চোখ দুটো স্থির, যেন কোথাও আটকে আছে। আমরা প্রশ্ন করলাম, কি দেখেছো? সে খুব সংক্ষিপ্তভাবে বলল, কিছু না। কিন্তু তার কণ্ঠে এমন এক শূন্যতা ছিল যা আমাদের আর কিছু জিজ্ঞেস করতে দেয়নি। সেই ঘটনার পর থেকেই যারার আচরণের পরিবর্তন দেখা যেতে শুরু করলো। আগে সে প্রাণবন্ত ছিল, সাহসী ছিল, কিন্তু ধীরে ধীরে সে চুপচাপ হয়ে যেতে লাগলো। একা একা বসে থাকতো, প্রায় অন্যমনস্ক হয়ে দূরে তাকিয়ে থাকতো, বিশেষ করে পশ্চিমের সেই জঙ্গলের দিকে। বৃহস্পতিবারে আমরা বাড়ি ফিরি। সেদিন রাতেই, প্রায় রাত 3টার দিকে, তার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে। অজু করার জন্য সে বাইরে যায়। সেখানে একটি পুরনো কবর ছিল, আর তার উপর বুকে ছিল এক বিশাল বাচ্চা। পরে যারা আমাদের বলেছিল, সে যখন সেখানে পৌঁছায় তখন কবরের ওপর একটা কালো বিড়াল বসেছিল। বিড়ালটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, এমনভাবে যেন তার চোখের ভেতর ঢুকে যেতেই চাইছে। ঠিক তখনই হঠাৎ করে এক অস্বাভাবিক ঝড়ো বাতাস শুরু হয়। বাতাসটা এত প্রবল ছিল যে মনে হচ্ছিল বাঁশগুলো ভেঙে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আশেপাশের অন্য কোনো গাছ একটুও নড়াচড়া করেনি। শুধু ওই বাচ্চাটাই যেন উন্মত্ত হয়ে উঠেছিল। যারা আবার আলো ফেলে দেখে কবরের উপর কিছুই নেই, বিড়ালটা যেন মুহূর্তেই অদৃশ্য হয়ে গেছে। এরপর থেকে মাদ্রাসায় ফেরার পর আমরা প্রায় রাতের দিকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পেতাম, বিশেষ করে রাত 3টার দিক। ঠিক একই সময় জঙ্গলের দিক থেকে ঠক ঠক শব্দ বেশি আসতো, যেন কেউ বাঁশ কাটছে। আবার কখনো এমন মধুর বাঁশির সুর শোনা যেত যা অদ্ভুতভাবে মনকে টানতো। আমরা কেউ কেউ সেই সুর শুনে অন্যদেরকে ডেকে তুলতাম। প্রথমে ভয়ের বদলে এক ধরনের মুগ্ধতার কাজ করত, কিন্তু আমাদের এক বড় আপা ছিলেন। তিনি প্রতিবারই আয়াতুল কুরসি পড়ে হাততালি দিতেন, আর ঠিক তখনই সেই সুর হঠাৎ থেকে থেমে যেত। এই বিষয়টা আমাদের মনে অজানা আতঙ্কে জন্ম দিতে শুরু করেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে প্রায় 1 বছর পরে। সেদিন বৃহস্পতিবার, সবাই বাড়ি চলে গেলেও যারা এবং তাবাসসুম মাদ্রাসায় থেকে যায়। বড় আপা তাদের যেতে দেননি। রাতটা ছিল বৃষ্টি ভেজা, চারপাশ নিস্তব্ধ, ভারী, অস্বাভাবিক। মাগরিব ও ঈশার নামাজ শেষে তারা খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। পানি আনতে বাইরে যাওয়ার সময় তারা লক্ষ্য করে একজন হুজুর বাইরে আসেন। তাই তারা অপেক্ষা করতে করতে ঘরের ভিতরেই বসে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে তারা বুঝতেই পারেনি। দরজাটা শুধু ভেজানো ছিল। রাত ঠিক 3টার দিকে তাবাচ্ছুম হঠাৎ জেগে ওঠে। সে প্রথমে একটি শব্দ শুনতে পায়, নুপুরের টুংটাং শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে। চোখ খুলে সে দেখে ঘরের দরজা পুরো খোলা, অথচ তারা তো দরজা বন্ধই করে ঘুমিয়েছিল। বারান্দা থেকে সেই শব্দ ভেসে আসছিল, আর তারা সাথে মিলেমিশে ছিল আরেকটি ভয়ঙ্কর আওয়াজ মনে হচ্ছিল। কেউ বাইরে কলা গাছের উপর প্রচণ্ড শক্তি দিয়ে আঘাত করছে। শব্দগুলো এতটাই অস্বাভাবিক ছিল যে যারা এবং তাবাসসুম দুজনেই ভয়ে জমে যায়। তারা বাইরে যাওয়ার সময় পায়নি। কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করে ভেতরে বসে থাকে, সকাল হওয়ার অপেক্ষায়। পরদিন সকালে তারা বিষয়টি জানালে হুজুর রাগারাগি করে দরজা ঠিক মতো বন্ধ না করার জন্য।
এর কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটে যা আমাদের সবার জীবন পাল্টে দেয়। সকাল প্রায় 11টা, আমরা ক্লাসে বসে আছি, হঠাৎ দেখি ঘরের এক কোণে রাখা তেপিয়া অদ্ভুতভাবে কাঁপছে। আমরা তাকাতেই দেখি মাহফুজা। সে তখন চুপচাপ বসে বই পড়ছিল। তার শরীর স্বাভাবিকভাবে উপরের দিকে উঠছে, তার হাত পা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। তার শরীর নিচে, কিন্তু অঙ্গগুলো উপরে উঠে যাচ্ছে এক অদ্ভুত অমানবিক ভঙ্গিতে। এই দৃশ্য দেখেই একজন চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পুরো ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি দৌড়ে হুজুরের কাছে যাই, কিন্তু ভয়ে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শুধু কাঁপতে কাঁপতে তার হাত দিয়ে আমাদের ঘরের দিকটা দেখাচ্ছিলাম। পরে পানি পড়া, তাবিজ সব কিছু করা হয়। কিছুটা স্বাভাবিক হলেও আমরা বুঝতে পারছিলাম না সব কিছু ঠিক নেই। এরপর আসে সেই রাত যেটা আজও মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। বেফাক পরীক্ষার সময় সবাই মাদ্রাসায় ছিল। রাত গভীর, আমরা পড়তে পড়তে যে যেখানে ছিলাম সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা বিকট শব্দে সবাই জেগে ওঠে। শব্দটা ছিল ঠিক যেন কোনো প্রাণীকে জবাই করার পর গলা থেকে বের হওয়া শেষ আর্তনাদ। ঘরের বাতাস ভারী হয়ে যায়, কেউ নড়তে পারছিল না। একজন সাহস করে লাইট জ্বালায়, আর তারপর যা আমরা দেখেছিলাম সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মাহফুজার শরীর মাটির থেকে উপরে ভাসছে, তার গলা দিয়ে অবিরাম রক্ত ঝরছে, মেঝে ভরে গেছে সেই রক্তে। তার চোখ এমনভাবে ফুলে উঠেছিল যেন বেরিয়ে আসবে, মুখ বিকৃত, অচেনা, ভয়ঙ্কর। এই দৃশ্য দেখেই তিনজন সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। আমরা বাকিরা দিশেহারা হয়ে যাই। কাকে সামলাই, কি করি কিছু বুঝতে পারছিলাম না। কেউ দৌড়ে হুজুরকে ডাকতে যায়, কিন্তু হুজুর এসে যে দৃশ্য দেখলেন তা সম্পূর্ণ ভিন্ন। মাহফুজা তখন একদম স্বাভাবিকভাবে বসে আছে, শুধু তার শরীর ভেজা রক্তে। এরপর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বিভিন্ন চিকিৎসা, কবিরাজ সব চেষ্টা করা হয়, কিন্তু সে আর আগের মতো স্বাভাবিক হয়নি। সে মাঝে মাঝে মাদ্রাসা থেকে হঠাৎ গায়েব হয়ে যেত, কোথাও যেত, কোথায় যেত কেউ জানতো না। ফিরে এসে অদ্ভুত সব কথা বলতো, যেন সে অন্য কোথাও গিয়েছিল, অনেক দূরে। সবচেয়ে ভয়ের বিষয় ছিল সে প্রায় চুপচাপ দাঁড়িয়ে পশ্চিমের সেই জঙ্গলের দিকে তাকিয়ে থাকতো, যে জঙ্গলে সে প্রথম ঢুকেছিল। আজ এতদিন পরও আমরা জানি না সেদিন সে আসলে কি দেখেছিল। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, যারা আর মাহফুজা, তারা দুজন কখন যে একই মানুষ হয়ে গিয়েছিল। এখনও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় ওই বাজারের ভেতর কেউ এখনও তাকিয়ে আছে, ঠিক আগের মতোই। তো লিসেনার, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।